বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডেস্টিনি ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত আজকের এই ৭৮তম পর্বে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা আমাদেরকে শুনছেন এবং পরবর্তী সময় যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে আমাদের সর্বশেষ আপডেট তথ্যটুকু দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি। বিগত দিনে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে প্রাতিষ্ঠানিক যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো দেওয়ার জন্য আমরা নিয়মিতভাবে আমরা এই লাইভ প্রোগ্রামে যুক্ত হই। আজকেও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে আমরা আজকের এই লাইভ প্রোগ্রামে যে সকল বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক অন্যান্য যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখে যারা যারা আমাদের যে সকল বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করছেন, উপদেশ দিচ্ছেন, বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, সকলের প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় দর্শক এবং যারা আমাদেরকে শুনছেন, সকলের প্রতি একটা বিষয় দিয়েই মূলত আলোচনা শুরু করতে চাই। আলোচনা শুরু করার পূর্বে একটু যদি আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি, সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা বিগত লাইভ প্রোগ্রামে যে আমাদের যে টপিকস নিয়ে কথা বলেছিলাম, তখন আমরা আমাদের মাল্টিপারপাসের যে আপডেট ছিল সেটা বিশেষ করে ১৭তম বোর্ড সভার আপডেটটুকু আমরা আপনাদেরকে দিতে পারিনি। ইতিমধ্যে আমাদের গত বৃহস্পতিবারে আমাদের যে ১৮তম বোর্ড সভা যেটা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে ১৭তম বোর্ড সভার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো আজকে। আমাদের অনেক দর্শক, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময় আমি যে বিশ্বাস করি যে অনেকে যুক্ত হবেন। যে বিষয়টা আপনাদেরকে সবারই জানা উচিত যে এই যে আমরা লাইভ প্রোগ্রাম করছি, দেশের বাহির থেকে বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত হন, অনেকেই বিভিন্ন বিষয় জানতে চান। সকলের উদ্দেশ্যে একটা বিষয় বলবো যে সময় মতো অনেক সময় আপনাদেরকে ফোন পিক করতে পারিনি, সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলেই জানেন যে প্রতিষ্ঠানটা একদম গর্ত থেকে নতুন করে উঠিয়ে যদি বলি, তাহলে ১২ বছরের একটা বন্ধ প্রতিষ্ঠানকে পুনরায় সচল করার জন্য আমরা যে অল্প কিছু মানুষ কাজ করছে, আসলে এই এত বড় প্রতিষ্ঠান, ৪৫ লক্ষ মানুষের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান এত অল্প কিছু মানুষ দিয়ে আসলে এটা কিন্তু সার্ভাইভ করা কঠিন। তারপরও যেহেতু এই ১২ জনের একজন দক্ষ নাবিক আছে, যার হাত ধরে এই মাল্টিপারপাস, যার হাত ধরে ডেস্টিনি গ্রুপ, যার হাত দিয়ে যার চিন্তা ভাবনায় মূলত ৪৫ লক্ষ মানুষের এত বড় প্রতিষ্ঠান, তিনি যেহেতু আছেন, এই ১২ জন বা অল্প সংখ্যক মানুষের মধ্যে বিরাট একটা আশা এবং সাহস কাজ করে। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আপনারা সকলে জানেন যে এই বোর্ডের মধ্যে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, অর্থাৎ সিইও হিসাবে যিনি কাজ করছেন। বিভিন্ন ধরনের প্ল্যানিং করা, বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের প্ল্যান করা, বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করা, বিশেষ করে কাস্টমার সার্ভিস। উনি নিজেও 24 আওয়ার্স বলা যায় যে শুধু ঘুমটুকু বাদ দিয়ে বাকি সময়টুকু কাস্টমার সার্ভিস দেন। যে যখনই ফোন দিচ্ছে সকলকে সার্ভিস দিচ্ছেন, এমন একজনও বাদ বলতে পারবে না। তো সেই জন্য আমরা আজকে আমাদের যে মাল্টিপারপাসের যে বোর্ড সভা ছিল সেটার বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য মূলত আমাদের আজকের টপিকসটা হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা ইতিপূর্বেও আমাদের অনেকগুলো লাইভের মধ্যে আমরা মাল্টিপারপাস কেন স্বচ্ছ এবং সততা এবং জবাবদিহিতায় বিশ্বাসী, কেন মাল্টিপারপাস আগামী দিন অনেক বেশি ভালো করবে এবং অনেক বেশি কাজে এগিয়ে যাবে, সে বিষয়ে আমরা আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এবং সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি, আপনারা ইতিমধ্যে জানেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আমি যদি আরেকটু আপনাদেরকে একটু বলি, তাহলে আমাদের নিয়মিতভাবে আমরা আমাদের মাল্টিপারপাসের বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি যে কেন মাল্টিপারপাস বিশেষ করে সবচেয়ে বেশি সেফ এবং যারা যারা মাল্টিপারপাসে বিনিয়োগ করেছেন সকলের বিনিয়োগগুলো কেন নিরাপদ, এই বিষয়টা আমরা ইতিমধ্যে অনেকবার ব্যাখ্যা করেছি।
তো আমরা আজকে আপনাদের সাথে এই ব্যাপারে আর বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি না, যেহেতু মাল্টিপারপাসের বিষয়টা আমরা ইতিমধ্যে জানি যে কেন মাল্টিপারপাসের বিনিয়োগ নিরাপদ। তো এই বিষয়ে আমরা সময় না কালক্ষেপণ করে আমরা মূলত আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডেস্টিনি মাল্টিপারপাসে যে আপনারা যারা যারা বিনিয়োগ করেছিলেন তাদের বিনিয়োগকারী যারা যারা আছেন আপনাদের যে আস্থা কেন আছে এবং কেন থাকবে, দ্বিতীয়ত ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী কী সেইগুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে চেষ্টা করব যে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনারা জানি যে বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা যারা আছেন সকলে অনেক অধীর আগ্রহে বসে থাকেন আমাদের এই সাপ্তাহিক লাইভ প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার জন্য, এবং আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো উত্তর নেওয়ার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। তা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই মূলত আমাদের লাইভ প্রোগ্রামটাকে আমরা মানে কন্টিনিউ করছি, এবং সেটা ব্যাপারে আমি শুধু একা করছি যে বিষয়টা এরকম না। আপনারা সকলে জানেন ডেস্টিনি মাল্টিপারপাসের বিষয় নিয়ে মাল্টিপারপাসে যিনি সম্মানিত সভাপতি যিনি আছেন ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম, তিনিও মূলত এই বিষয়ে কথা বলে থাকেন। তা আমরা আজকে আপনাদের সাথে এই বিষয়ে দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা, একটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। ডেস্টিনির কর্ণধার জনাব রফিকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসেন আদালত থেকে বের হয়েছেন 2025 সালের 15 জানুয়ারি। আমরা যদি 15 জানুয়ারি যদি কথা বলি তাহলে আজকেও 14 তারিখ, তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে এখন অক্টোবর মানে আমরা ধরতে যাই তাহলে অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস বা 9 মাসের মতো হয়েছে। এই 9 মাসের অগ্রগতি কি সেটার ব্যাপারে একটু যদি বলি, একটু চিন্তা করে দেখুন। ডেস্টিনি 2000 লিমিটেড বোর্ড গঠন হয়েছে 2022 সাল, অর্থাৎ 2022 সালে বোর্ড গঠন হয়েছে 173/22। একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ডেস্টিনি ব্যবসা চালু করার জন্য, এই বিনিয়োগকারীর টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে, কিন্তু একটি বারও অফিসিয়ালি জানানো হয়নি। আজ অবধি পর্যন্ত কোনো পরিকল্পনা নেই যে বিনিয়োগকারীর টাকা কিভাবে ফেরত দেওয়া হবে। শুধু একটা বিষয়ে আলোচনা হচ্ছে বারবার, ব্যবসা চালু করা, ব্যবসা চালু করা। ব্যবসা করা যাবে না এই বিষয়টি জনাব রফিকুল আমিন যখন জেলখানায় ছিলেন তখনও তিনি বলেছিলেন যে ব্যবসা চালু করার জন্য অবশ্যই লাইসেন্স নিতে হবে। তার আগে লাইসেন্স নেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হাইকোর্ট থেকে যে 173/22 যে বোর্ড গঠন করে দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা ছিল ব্যবসা চালু করার জন্য অডিট করতে হবে এবং এজিএম করতে হবে, যেই কাজটি আজ অবধি এখনো শেষ হয়নি, নিষ্পত্তি হয়নি। 3 বছর পার হয়ে গেছে। কিন্তু তাহলে এখন ব্যবসা চালু করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিষ্ঠানের লাইসেন্স না নিয়ে ব্যবসা শুরু করা যাবে না। বাংলাদেশে অনেকগুলো MLM কোম্পানি বা বিভিন্ন জন হাইকোর্টের স্টে অর্ডার নিয়ে ব্যবসা করছে বিভিন্ন কোম্পানিগুলো, বাট ডেস্টিনির সাথে সেটা করা যাবে না, কারণ ডেস্টিনি অন্য প্রতিষ্ঠানের মতো না। এই ডেস্টিনির কারণেই সংসদে MLM আইন পাস হয়েছে 2013 সালে। বাট বাংলাদেশে ডেস্টিনি ব্যবসা করতে গেলে এখন নতুন করে লাইসেন্স নিয়ে করতে হবে। এখন অনেকে যদি মনে করে যে লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবে, সেটা কিছু মানুষ, সাধারণ মানুষ যারা যারা আমরা যারা আছি, আমাদের মতো অনেকেই আছে যারা অনেকে এটা সম্পর্কে এত বেশি ঘাটাঘাটি করতে যায় না। তারা মনে করবে যে হ্যাঁ ব্যবসা শুরু করা সম্ভব। বাট অতীতের যে এক্সপিরিয়েন্স আপনারা জানেন যে সামান্য কিছু ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে এই প্রতিষ্ঠানে কর্ণধার 2 জনকে 12 বছর 3 মাস জেল কাটিয়েছে। আর এখন যদি যেহেতু MLM আইন হয়েছে, সেই আইনে লাইসেন্স ছাড়া যদি সরাসরি ব্যবসা করে তাহলে আইনে কি আছে আপনারা জানেন, মিনিমাম 10 বছরের সাজা। সেই দৃষ্টিকোণ থেকে ব্যবসা শুরু করার জন্য প্রকৃতপক্ষে কি কি আপডেট হয়েছে, কতটুকু বিনিয়োগকারী বা ক্রেতা পরিবেশক যারা ব্যবসা শুরু করতে চায় সকলের কাছে কতটুকু বিষয়, সেটা কিন্তু এখনো কোনো স্পষ্ট কোনো ধারণা আসেনি। যে আমরা 22 সাল থেকে বোর্ড গঠন করা পর্যন্ত আজ পর্যন্ত আমরা এই কাজগুলো সমাপ্ত করেছি। ব্যবসা চালু করার জন্য আমরা এই কাজগুলো করেছি, অডিটের এই কাজগুলো এইটুকু করেছি, মানে এজিএম এর কাজ এইটুকু করেছি, অ্যাকাউন্ট খোলার জন্য এই বিষয়গুলো করেছি। অফিসিয়ালি কোনো বিষয় কিন্তু আজ পর্যন্ত আসেনি, বিনিয়োগকারী জানতে পারেনি।
বাট আমরা যদি মাল্টিপারপাসের কথা বলি তাহলে এই 8-9 মাসে মাল্টিপারপাসে অগ্রগতি কতটুকু চিন্তা করেন একটু। আমরা গত অনেকগুলো লাইভে আপনাদেরকে জানিয়েছি, দেখানোর চেষ্টা করেছি যে মাল্টিপারপাস কেন নিরাপদ। সমবায় মন্ত্রণালয়ের যে আইয়া আছে, কি বলে এটাকে, আপনার যে আইন আছে, যেটা আমরা বিধি, সমবায় বিধি আইন, যে সমবায় বিধিমালা, এই বিধিমালা অনুযায়ী তো মাল্টিপারপাস পরিচালিত হচ্ছে। সুতরাং শতভাগ বৈধভাবে, স্বচ্ছভাবে মাল্টিপারপাস পরিচালিত হচ্ছে। এই মাল্টিপারপাসে যারা কমিটিতে যারা আছেন এবং কমিটির মধ্যে যারা কাজ করছেন, তারা সমবায়ের যে আইন আছে এবং উপ আইন আছে, সেই উপ আইনের যে ধারাগুলো আছে, উপধারাগুলো আছে, সেই অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে এখন এই সময় মানে বিশেষ করে বর্তমান ব্যবস্থাপনা কমিটি পরিচালনা করছেন ডেস্টিনি মাল্টিপারপাস। এবং আপনারা শুনলে খুশি হবেন যে সমবায়ের পক্ষ থেকে যে নির্দেশনা প্রদান করা হয়, সেই নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে প্রতিটি কাজ। আদালতে যখন মামলা চলাকালীন অবস্থা ছিল, তখন বক্তব্য ছিল যে এরকম, যে এখান থেকে MLM এর মাল্টিপারপাসের পক্ষের মাধ্যমে 10,000 প্যাকেজ দিয়ে এখান থেকে ডেস্টিনি মার্কেটিং করেছে, পিবি দিয়েছে বা এখান থেকে কমিশন দিয়েছে। এখন যে কার্যক্রম শুরু হয়েছে নতুন করে, এখানে কোনো প্যাকেজ নেই, কোনো পিবি নেই, কোনো কিছুই নেই। অর্থাৎ একটা মাল্টিপারপাস চলার জন্য যে সমস্ত সমবায় কর্তৃক যে সমস্ত নির্দেশনা প্রদান করা হয়, ডেস্টিনি মাল্টিপারপাস শতভাগ সেভাবে স্বচ্ছভাবে কাজ করে যাচ্ছে। এটা হলো নাম্বার 1। সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে 8-9 মাসে একাধিকবার কর্মকর্তারা এসে মাল্টিপারপাস অফিসে তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন এবং এই ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছেন, এবং ওনারা বিভিন্ন কার্যক্রম দিকে দিচ্ছেন যে আপনারা এইভাবে করেন। অতীতে যে বিষয়টুকু আপনাদেরকে ভুল ত্রুটি দেখানো হয়েছিল, সেগুলো যেন কোনো ক্রমে যেতে সামনে না আসতে পারে, সেজন্য তারা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। এখন আসুন তাহলে এই 8-9 মাসে কতটুকু স্বচ্ছতার কাজ আসছে দেখুন। জনাব রফিকুল আমিনের বোর্ডের পক্ষ থেকে বিশেষ করে সারা বাংলাদেশে যারা যারা বিনিয়োগ করেছেন, এরকমভাবে দেখানো হয় যে আমি কিছুদিন আগে দৈনিক ডেস্টিনিতে একটা রিপোর্টে প্রকাশিত হয়েছে, একজন ডিস্ট্রিবিউটর সে নিজেকে অনেক বেশি মানে ডেস্টিনি প্রেমিক দেখানো অবস্থায় সে মিথ্যাভাবে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যেটা আপনাদের জানা দরকার। সে নির্বাচন কমিশনের সামনে গিয়ে নিজে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই ব্যানারের মধ্যে সে ডেস্টিনি বানানটা সে ভুল লিখছে। কি লিখছে? ডেস্টনি। এবং এই একা একা দাঁড়িয়েছে সেখানে, সে মাল্টিপারপাসে গিয়ে বিভিন্ন ধরনের মানে করতেছে, মানে নির্বাচন কমিশনে গিয়ে সে এগুলো করছে। আলটিমেটলি চিন্তা করে দেখুন একটা বিভ্রান্তি ছড়াচ্ছে কিভাবে। ডেস্টিনি মাল্টিপারপাস 2001 সাল থেকে 2005 সাল থেকে 2012 সাল পর্যন্ত সমবায় মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছে বিভিন্ন সময়ে, প্রথমে 50 কোটি, তারপর 300 কোটি, এরকমভাবে টোটাল 1400 কোটি টাকার শেয়ার বিক্রি করার অনুমোদন নিয়েছিল। নেওয়ার পর 1381 কোটি টাকার শেয়ার বিক্রি করা হয়েছে। এছাড়া টাওয়ার প্যাকেজ ছিল, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ ছিল, FDR ছিল, এই সব কিছু মিলিয়ে 1400 কোটি টাকার শেয়ার এবং টাওয়ার প্যাকেজ, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ, DPS, FDR বিভিন্ন ধরনের যেগুলো আছে সেইগুলো সহ টাকার পরিমাণ হয় প্রায় 500 কোটি, 1900 কোটি টাকার মতো টুকটাক টোটাল যদি আমরা ডেস্টিনি মাল্টিপারপাসের দায় দেনা বলি। এটা আমার বক্তব্য, বিশ্বাস করার প্রয়োজন নাই। এটা দুদক যে মামলা করেছে সেখানে আপনারা প্রথম আলো, যুগান্তর, গুগলে সার্চ দিলেই পাবেন। আজকে সময় স্বল্পতার জন্য আমরা দেখাইতে পারিনি। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, দুদকের অভিযোগ হচ্ছে যে জনগণের কাছ থেকে ডেস্টিনি মাল্টিপারপাসের ব্যবস্থাপনা মাল্টিপারপাসের কর্তৃপক্ষ যারা আছে তারা জনগণের কাছ থেকে 1901 কোটি টাকা সংগ্রহ করেছে। তাহলে দুদকের অভিযোগ কত? জনগণের কাছ থেকে টোটাল টাকাই উত্তোলন করা হয়েছে 1901 কোটি। আর এক নিমক হারাম গাদ্দার সে প্রচার করছে কি? সে প্রচার করছে 3400 কোটি টাকা উঠানো হয়েছে, মানে 3400 কোটি টাকা শেয়ার বিক্রি করা হয়েছে বা টাকা পাবলিক কাছে নেওয়া হয়েছে। এই কিন্তু নিজেদের লোক, সে ডিস্ট্রিবিউটর। বিষয়টা খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। দুদক বলতেছে 1901 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। মামলার আর্জিতেও লেখা হয়েছে, সেটা মাল্টিপারপাস যে মামলাটা হয়েছে সেখানে একই কথা বলা হয়েছে, 1901 কোটি টাকা দুদক বলছে, মামলার আর্জিতে উল্লেখ করে হয়েছে। আর এই ডিস্ট্রিবিউটর প্রচার করতেছে, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর,
সে প্রচার করছে 3400 কোটি টাকা। আপনারা একটু বিচার করেন যে সে প্রতিষ্ঠানে ভালো চাচ্ছে না মন্দ চাচ্ছে না খারাপ চাচ্ছে। সে ভালো না খারাপ সেটা আপনারা যাচাই বাছাই করবেন। এখন প্রশ্ন হচ্ছে, তার বক্তব্য হচ্ছে রফিকুল আমিন এই বোর্ডের মাধ্যমে এই যে ডেস্টিনি মাল্টিপারপাসের সম্পদ এই সে অনেক কিছু তছরূপ করার জন্য কাজ করছে। আপনি একটু জিনিস চিন্তা করে দেখেন, এই হাইকোর্ট থেকে যে বোর্ড আসছে এই বোর্ডকে আবার সে সাপোর্ট দিচ্ছে, কথা বলতেছে, পক্ষে পোস্ট করতেছে। জনাব রফিকুল আমিন এই যে মাল্টিপারপাসের অ্যাকাউন্ট চালু করা হয় নাই, সম্পদগুলো বুঝিয়ে দেওয়া হয়নি, তারপর হচ্ছে টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য আদালত থেকে নির্দেশনা আসেনি, তারপর তিনি কি বসে আছেন? বসে নেই। এই যে সম্পদগুলাকে সামনে এটাকে কাজে মানে কিভাবে এটাকে সঠিকভাবে ব্যবহার করে এই সম্পদগুলোর মাধ্যমে সামনে বিনিয়োগকারীদেরকে কিভাবে প্রফিট দেওয়া যায়, আদালত থেকে নির্দেশনা এনে কিভাবে তাদেরকে বিনিয়োগের যে শেয়ারের বাহিরে যে টাকাটা আছে যেটা ফেরত দিতে হবে 500 কোটি টাকার মতো এফডিআর বা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ ডিপিএস, সেটার ব্যাপারেও বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা করে কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। এখন প্রশ্ন যে জায়গাটার মধ্যে একটু বিষয়টা খেয়াল করেন, বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য জেলখানা বসে থেকে প্ল্যান করেছেন রফিকুল আমিন। আর যারা গলা ফাটাচ্ছে মানে জেলের বাহিরে থেকে দীর্ঘ 2020 সালের পরে যারা এসে মুক্তিযোদ্ধা হচ্ছে, তারা কি একটিবারও বিনিয়োগকারী টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে কথা বলছে? বলছে না। সুতরাং তাদের স্বার্থ কি সেটা বুঝতে হবে। তাদের স্বার্থ কখনোই বিনিয়োগকারী টাকা পয়সা ফেরত দেওয়া না। রফিকুল আমিনের কাছ থেকে যারা বিনিয়োগকারী যারা যাচ্ছেন, আপনি একটা জরিপ করে দেখেন রফিকুল আমিনকে কতগুলো মানুষ মানে বিনিয়োগকারী দেবে, কত পার্সেন্ট রফিকুল আমিনকে সাপোর্ট করে, আর যারা গলা পাঠাচ্ছে এগুলো নিয়ে তারা কি করছে দেখেন। আমি শুধু কয়েকটা বিষয়ের কথা বলবো যে কি কি কার্যক্রমগুলো আগাচ্ছে, কেন বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং নিশ্চিত হবে। যেমন এই বোর্ডের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে পর্যায়ক্রমে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি। একটা হচ্ছে প্রথমত বিনিয়োগকারীদের আস্থা মানে ফিরিয়ে আনার জন্য মাল্টিপারপাসের অধীনে 24টা প্রতিষ্ঠান আছে, 24টি মাল্টিপারপাস সহ। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাল্টিপারপাস তো বর্তমানে চালু আছে, মানে পুরোপুরি একদম সম্পূর্ণ সচলভাবে কাজ হচ্ছে, শুধু অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হয় না এবং সম্পদগুলো ফিরে দেওয়া হয় নাই। এছাড়া বাকি কাজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু এগিয়ে যাচ্ছে। তবে জনবল কম তো সেই জন্য মোটামুটি মানে কাজের অনেকটা কঠিন হচ্ছে, কিন্তু তারা থেমে নেই। আজকে শুক্রবার, আজকে সারাদিন এই মাল্টিপারপাসের যারা কমিটিতে যারা ছিল তারা সারাদিন কাজ করেছেন। গতকালকে সিও সাহেব এসেছিলেন, উনি নির্দেশনা প্রদান করেছেন যে আপনাদেরকে শুক্রবারও কাজ করতে হবে। এই পুরা ম্যানেজমেন্টে যারা আছেন ব্যবস্থাপনা কমিটি সহ যারা যারা আছে তারা আজকে সারাদিন কাজ করেছেন। ব্যবস্থা কমিটির একটা অংশ আজকে আবার চলে গিয়েছে। এই যে বললাম একাধিক লাভজনক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে চালু করার কাজ করা হচ্ছে। ইতিমধ্যে আজকে ডেস্টিনির যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ফরিদপুরে যে নিয়াজ জুট মিল আপনারা জানেন, প্রায় 1600% কাছাকাছি জায়গা সহ স্থাপনা সহ এই জুট মিলটা ডেস্টিনি মাল্টিপারপাসে ক্রয় করেছিল। সেটাকে সচল করার জন্য ইতিমধ্যে প্রস্তাবিত একটা বোর্ড গঠন করে দেওয়া হয়েছে এবং এটাকে চালু করার জন্য এই প্রস্তাবিত বোর্ড ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে। আজকে গিয়ে ভিজিট করে আসছে এবং ভিজিট করে এসে এখন তারা মানে আজকে ভিজিট করে আসছে, কিন্তু এর আগ থেকে কিন্তু কাজ করা হচ্ছে। এরকম শুধু নিয়া জুট মিল না, আনন্দচন্দ্র সিনেমা হল সেটাকে নিয়ে কাজ করার জন্য সেটার থেকে প্রস্তাবিত বোর্ড গঠন করা হয়েছে। এরকম 24টা প্রতিষ্ঠানের মধ্যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ইয়ার ডেস্টিনি থেকে শুরু করে লো কস্ট হাউজিং, ডেস্টিনি ডেভেলপার্স, কনফিগার হাউজিং, সাসকো, এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান সচল করার জন্য কাজ চলছে। কেন সচল করার জন্য? যেহেতু জনাব রফিকুল আমিন প্রধান নির্বাহী কর্মকর্তা উনি সহ যে বর্তমান ব্যবস্থাপনা কমিটি তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 2026 সালে এজিএম করে অডিট এবং এজিএম এর কাজ সম্পন্ন করে তারপর বিনিয়োগকারীদেরকে কম বেশি 25% ডিভিডেন্ড দেওয়ার একটা সম্ভাবনা বলেছেন। সুতরাং এর নিচে আসার সম্ভাবনা একদমই নাই বললেই চলে, যতটুকু আমরা আনঅফিশিয়াল জানতে পেরেছি। তাহলে 25% ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, চিন্তা করে দেখেন। আমি একটা ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে একটা কথা বলি,
এই যে 2022 সালের পরে যারা বোর্ড গঠন করা হয়েছে, ডেস্টিনি 2000 লিমিটেড নামে কিন্তু বিভিন্ন জায়গায় সম্পদ আছে, আপনারা জানেন তো। আলিস সেন্টারে 3টা ফ্লোর ক্রয় করা ডেস্টিনি 2000 লিমিটেড নামে। এরপরে ইয়াতে কি বলে এটাকে আপনার বন্দিশাহী কোল্ড স্টোর কুমিল্লাতে আছে, ফেনীতে আছে আপনার ডেস্টিনি 2000 লিমিটেড টাওয়ার করার জন্য জায়গা ক্রয় করা, চট্টগ্রামে আছে। এরকম বিভিন্ন জায়গাগুলোর মধ্যে ডেস্টিনি 2000 লিমিটেড নামে জায়গা সম্পদ ক্রয় করা আছে। এই মাতাব সেন্টার 11 তলায় আছে, 5,500 স্কয়ার ফিট। এরপরে আছে আপনার দারুস সালামে আছে। এখন বিষয়টা হচ্ছে রংপুরে আছে। এরপরে ইয়াতে আছে আপনার এই যে ফরিদপুরের পাশে যে জেলায় সেখানে আছে। এই যে জায়গাগুলোর মধ্যে আপনার এবার খুলনাতে আছে, যেটা টাওয়ারের 25 তলা বেসমেন্টে কাজ হয়ে গিয়েছিল। বলেন এই যে ডেস্টিনি নামে যে সম্পদগুলো আছে, যে জায়গাগুলো আছে, এই বোর্ডের পক্ষ থেকে এই জায়গাগুলা কি আজ পর্যন্ত শুধুমাত্র জায়গাগুলা ভিজিট করা হয়েছে? জায়গাগুলার যে মানে সিকিউরিটি আছে, এটার বেতন দেওয়া, এটাকে দখলে নেওয়ার জন্য বাউন্ডারি থেকে শুরু করে এই কাজগুলা করা, বোর্ডের পক্ষ থেকে কি দৃশ্যমান কোনো কিছু আছে? আমি প্রশ্নটা করলাম, উত্তরটা আপনারা মিলিয়ে নেবেন। মাল্টিপারপাসের পক্ষ থেকে চিন্তা করুন। জনাব রফিকুল আমিন যে দায়িত্ব নিয়েছেন, উনি যে শুধু বিনিয়োগকারীদেরকে প্রফিট দেওয়ার জন্য কথা বলেছেন তা কিন্তু না। ইতিমধ্যে এই প্রফিট দেওয়ার জন্য কি কি পরিকল্পনা করেছেন সেটা আংশিক কিন্তু বললাম, যে মাল্টিপারপাসের আন্ডারে যে 24টার মতো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো সচল করে ওদেরকে টোটাল সচল করে ওদেরকে অপারেশনে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বসে নেই কিন্তু, সপ্তাহে 7 দিন কাজ করা হচ্ছে মাল্টিপারপাসের মানে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, তাদেরকে সুযোগ সুবিধা বা প্রফিট দেওয়ার জন্য নিয়মিত কাস্টমার সার্ভিস দেওয়া হচ্ছে। 24 ঘন্টায় বলতে পারেন, দেশের বাইরে থেকে যারা আসে তাদেরকে কিন্তু তাদেরকে নিয়মিত সার্ভিস দেওয়া হচ্ছে, নিয়মিত কাজ হচ্ছে। আমি আরেকটা বিষয় বলি, দেখুন তাহলে মাল্টিপারপাসের মানে অধীনে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল ম্যাক্সিমামগুলো সচল করার জন্য কার্যক্রম শুরু করেছে এই বোর্ড, এবং অনেকগুলা টোটালি কার্যক্রমে অনেক দূর অগ্রসর হয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন, অফিসিয়ালি সেটা জানানো হবে। মাল্টিপারপাসের নাম অনেক জমি ক্রয় করা আছে, সেই জমিগুলো ইতিমধ্যে একাধিকবার ভিজিট করে সেগুলো কিভাবে এগুলা বিভিন্ন কাজে মানে সচল করা যায়, কাজে লাগানো যায়, এটার থেকে কিভাবে প্রোডাকশন আনা যায়, এই মাল্টিপারপাসের জমিগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, সেই ব্যাপারে এই ব্যবস্থাপনা কমিটি ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা বিভিন্ন ইউটিউবে দেখতে পাচ্ছেন, সকলে এটা সম্পর্কে জানেন বিস্তারিত, লুকাছাপা করার কিছু নেই। এবং ভবিষ্যতে কৃষিভিত্তিক অনেক কিছু করার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, সেটিও আপনারা জানেন। প্রকল্প ব্যবস্থাপনা দুর্দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডেস্টিনির এই যে আমি টপিকসটা বললাম, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং নিশ্চিতকরণ। কেন বিনিয়োগকারী আস্থা রাখবে? এই যে দুঃসময়ে যারা এই ডেস্টিনি গ্রুপকে বাঁচিয়ে রাখার জন্য, টি প্ল্যান্টেশন কোম্পানি মামলা পরিচালনা করার জন্য, মাল্টিপারপাসের মামলা পরিচালনা করার জন্য, সম্পদগুলোকে ধরে রাখার জন্য, এমডি চেয়ারম্যানকে মুক্ত করার জন্য, বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য, এই সাধারণ ডিস্ট্রিবিউটররা যারা দুঃসময়ে নিজের টাকা, সময়, শ্রম, মেধা দিয়েছে, এই মাল্টিপারপাস কর্তৃপক্ষ তাদেরকেই এখানে সুযোগ দেওয়া হচ্ছে। বিভিন্ন অভিজ্ঞ সম্পন্ন যারা আছেন তাদেরকে এখান থেকে মানে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। মাল্টিপারপাসের অনেক সদস্য যারা আছে, যারা আইটি সম্পর্কে ভালো জানে, অ্যাকাউন্ট সম্পর্কে ভালো জানে, যে ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। তার মানে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার নিশ্চিত করার জন্য মাল্টিপারপাস সেই কাজগুলো করে যাচ্ছে। সর্বোপরি যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যাদের বিনিয়োগ ছাড়া যারা এখানে বিনিয়োগ করেছে, ওই যে বললাম ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ, টাওয়ার প্যাকেজ থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে মূলত সকল প্রকার প্ল্যানিং রেডি করে রেখেছেন। শুধুমাত্র আদালত থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পদগুলো বুঝিয়ে দেওয়া, পাশাপাশি আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া এবং বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য, শুধু এই আদেশটা আসার সাথে সাথে আপনারা বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য সকল প্রক্রিয়ার কাজ রেডি করে রেখেছেন। সুতরাং বিনিয়োগকারীদের আস্থা এবং এখান থেকে এটা নিশ্চিত করার জন্য সকল পদক্ষেপ করা হয়েছে। সুতরাং বিনিয়োগকারীদের আস্থা আছে।
এবং আস্থা আছে এটা প্রমাণ কিভাবে বলি, আপনার মাল্টিপারপাস অফিসের ভিডিওগুলো বা মাল্টিপারপাসে আপনারা যারা আসেন তারা দেখছেন যে প্রতিদিন মানুষের যে কি অবস্থা, মানে লাইন ধরে মানুষ সিরিয়াল ধরে কিন্তু প্রোফাইল আপডেট করছে, এবং বিশেষ করে মাল্টিপারপাসের অ্যাকাউন্টগুলো তাদের সক্রিয় করে যাচ্ছে। দেশ এবং বাংলাদেশে না, শুধু বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এই কাজটা কন্টিনিউ করে যাচ্ছে। মাল্টিপারপাস অফিসে আপনারা আসলে বুঝতে পারবেন না যে মাল্টিপারপাস মূলত এখনো আপনার সচল হয়নি, এরকম বোঝার কোনো সুযোগ নেই। তো আমি বিশ্বাস করি যে বিনিয়োগকারীরা আস্থা মাল্টিপারপাসে এখন চিন্তা করেন। এখন আরেকটা জিনিস সুসংবাদ কি জানেন, সেটা বললে খুবই খুশি হবেন। মাল্টিপারপাসের যারা শেয়ার হোল্ডার তাদেরকে এখন যদি বলা হয় যে ভাই আপনার টাকা ফেরত নেবেন না, সে বলে না, এখন এতদিন যেহেতু অপেক্ষা করছি তাহলে আর কিছু দেখি না, ফেরত নেওয়ার দরকারটা কি। কারণ ওই যে লাভের কথা শুনেছে যে কম বেশি 25% মতো দেওয়া হবে, এখন কেউ টাকা নিয়ে ফেরত নিতে রাজি না। জনাব রফিকুল আমিন আলহাজ বলছে জেলখানা থাকা অবস্থা। আমরা বলেছিলাম যেমন সময় আসতেছে দেখবেন যাদের টাকা ফেরত দিয়েছেন তারা কিন্তু বলবে যে না আমরা টাকা ফেরত নিইনি, আমরা কর্জ নিয়েছি বিনিয়োগ, তারা কাগজপত্র করে নেয় অনেকেই, তারা ভুল করেছেন, দ্রুত কাগজপত্র করতে হবে। লভ্যাংশ বিতরণ আর্থিক অবস্থা এখন দ্বিতীয় যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যারা টাকা ফেরত নিতে চায় না তারা কি নিতে চায়, তারা চায় লভ্যাংশ, এবং তারা যে লভ্যাংশ পাবে সেই বিষয়টা সম্পর্কে তারা জানতে চায় কিভাবে দেওয়া হবে, কি বিষয়। সেই বিষয়ে বর্তমান ব্যবস্থাপনা কমিটি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সেটা হচ্ছে আর্থিক অবস্থা। আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট মাল্টিপারপাসের একজন প্রশ্ন করেছেন এমডি জসিমউদ্দিন, আসসালামু আলাইকুম হাসান ভাই, আমি প্রবাসী, আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি সময় করে কালকে একটু ফোন করিয়েন আপনার সময় মতো, কারণ আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, আমার মাল্টিপারপাসে হালনাগাদ করতে হবে, আপনার মাধ্যমে করতে চাই, তাই আপনার সাথে জরুরি কথা বলা দরকার, প্লিজ। আমি জসিম ভাই আপনার উদ্দেশ্যে বলি, ব্যস্ততা তো কতটুকু আপনি নিজেই বলেছেন। এখন হালনাগাদ করার জন্য আপনি এমনিতে আমার সাথে কথা বলেন, তো হালনাগাদ করার জন্য আমরা বলবো আমাদের যে কাস্টমার সার্ভিস আছে সেখানে আপনি কষ্ট করে যোগাযোগ করবেন, তারপর আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। মেসেঞ্জারে কল দিন, কালকে দিনে আমরা ইনশাল্লাহ কথা বলবো, অথবা লাইভের পরে দিন। যে বিষয়টা বলেছিলাম, দেখুন এই মাল্টিপারপাসে যখন জনাব হারুন স্যার সভাপতি ছিলেন তখন 3 বছর উনি দায়িত্ব পালন করেছেন। জনাব আশরাফুল আমিন দায়িত্ব পালন করেছেন 12 সাল থেকে 15 সাল পর্যন্ত। এই যে হারুন স্যার ছিলেন 3 বছর, 21 সাল থেকে 25-24 পর্যন্ত 3 বছর ছিলেন। এই দৃশ্যমান কি ছিল আপনারা সকলেই জানেন, আর এখন মাল্টিপারপাসে দৃশ্যমান কি সেটা সম্পর্কে আপনারা জানেন। আমি যে জিনিসটা একদম লাউডলি বলতে চাই, ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি, সম্পদও ছাড়া হয়নি, তারপরও মাল্টিপারপাসে এই সমস্ত কার্যক্রম কিন্তু জন রফিকুল আমিন প্ল্যানিং করে আস্তে 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 সামনের দিকে আগাচ্ছেন। আপনারা একটা বিষয় শুনলে খুশি হবেন যে এই যে আর্থিক অবস্থার কথা বললাম, আর্থিক স্বচ্ছতার জন্য, আর্থিক একদম লেনদেন সঠিকভাবে করার জন্য জনাব আশরাফ ভাই কিন্তু একটা মিথ্যা তথ্য প্রচার করেছে। আপনারা জানেন সেটা কি? যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় না এখনো। এটা একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আজ থেকে 3 থেকে 4 মাস আগে এই কাকরাইল শাখায় প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং অ্যাকাউন্টের মাধ্যমে সকল লেনদেন করা হচ্ছে। এই বিষয়টি যদি বিশ্বাস না হয়, আশরাফ ভাই যে জুমে বলছে এটা প্রচার করছে, এই যে তথাকথিত কি পুরাম না কি আছে, সেই পুরামের থেকে 2-3টা পুরাম আছে তথাকথিত, ওদের পুরামে দেখেন কি বলেছে। সুতরাং আপনাদের কাছে একটা জিনিস একদম দায়িত্ব নিয়ে বলছি, ডেস্টিনি মাল্টিপারপাস একদম সততার সহিত, স্বচ্ছতার সহিত অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করছে। আর সেই অ্যাকাউন্ট তফসিলদারি যে ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, এখানে বিকাশ অ্যাকাউন্টের কথা বলা হয়েছে যে কোনো পেমেন্ট গেটওয়ে নিতে পারে নাই, বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারে নাই, এবং আপনার নগদ করতে পারে নাই বা রকেট করতে পারে নাই। এটার সাথে একমত। এই প্রক্রিয়াটা করার জন্য একটু সময় প্রয়োজন হয়, আপনারা জানেন। মাল্টিপারপাসের পক্ষ থেকে নগদ, রকেট, বিকাশের 3টার জন্য আবেদন করা হয়েছে। এই কাজগুলো যেহেতু বাংলাদেশ ব্যাংক হয়ে আসে, সেই জন্য যত ধরনের পেপারস চেয়েছে তারা সকল পেপারস সাবমিট করা হয়েছে।
তারা সিদ্ধান্ত দিতে একটু দেরি করছে। তার মানে এই না যে কাজ নিয়ে পিছিয়ে বসে আছে। এই প্রশ্নটা করা, এই কথাটা বলা মানে কি, বিনিয়োগকারীদের মধ্যে একটা অসন্তোষ এবং তাদের মধ্যে একটা অনাস্থা তৈরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি, আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছে এবং ভালো হবে ইনশাল্লাহ। এটা আপনারা যারা সাহারা সেন্টার লেভেল 7-এ যারা আসেন তারা আসলেই দেখতে পাচ্ছেন, এটা আমার নতুন করে বলার কিছু নেই, এবং সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপকভাবে আপনারা জানছেন। ভবিষ্যৎ লভ্যাংশ বিতরণের পরিকল্পনা ইতিমধ্যে আমি আলোচনা করেছি। যারা মাল্টিপারপাসের মানে শেয়ার প্যাকেজে যারা বিনিয়োগ করেছিলেন, আপনাদের জন্য সবচেয়ে ভালো সংবাদের মধ্যে এটা আমরা যতটুকু আনঅফিশিয়ালি আমরা জানতে পারছি, সেটা হচ্ছে আগামী জুন জুলাই অডিটের পর এজিএম করে কম বেশি 25% লভ্যাংশ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুবিধা প্যাকেজ দেখেন, যারা বিনিয়োগকারী যারা আছেন আপনারা জানেন মাল্টিপারপাসের উপ আইনে আছে বিনিয়োগকারীরা চাইলেই এখান থেকে ঋণ নিতে পারবে। ইতিমধ্যে এই দুঃসময় যারা কাজ করেছেন আপনাদের জন্য জনাব রফিকুল আমিন এমন একটা চমৎকার মাল্টিপারপাসের স্বার্থ ঠিক রেখে সংরক্ষণ করে সমবায়ের সকল আইন কানুন মেনে এই বিনিয়োগকারীদের যারা আছে তাদেরকে বিনা সুদে পারিবারিক সহায়তা লোন দিয়েছেন, যেটা একটা রেকর্ড, একটা ইতিহাস। মজার বিষয় কি দেখেন, এই যারা লোন নিচ্ছে তারা লোনের মধ্যে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, কোনো ইন্টারেস্ট নেই। সে যে টাকা নিবে আসল টাকায় সে পরিশোধ করবে। 1 বছর পর্যন্ত সেই লোনটা নিবে, পরবর্তী 2 বছর সে পরিশোধ করবে। এখন অনেকেই যে জিনিসটাকে ভুলভাবে ট্রান্সলেট করেন সেটা হচ্ছে, বা ভুলভাবে উপস্থাপন করেন সেটা হচ্ছে যে ভাই আমার তো মাল্টিপারপাসে এখনো টাকা আছে 5 লাখ, আমি কি 2.5 লাখ টাকা লোন নিতে পারবো? না, এটা নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? লোনটা এখন দেওয়া হচ্ছে কিভাবে? লোনটা দেওয়া হচ্ছে এখন যারা দুঃসময়ে যারা কাজ করছেন তাদেরকে লোন দেওয়া হচ্ছে কি শর্ত? ছোট্ট কিছু শর্ত দিয়ে। এখন যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়নি, সম্পদগুলো বুঝিয়ে দেওয়া হয়নি, সুতরাং এখন যারা শেয়ার হোল্ডার, যারা শেয়ারের মালিক আছেন তাকে সবাইকে এক মুহূর্তে লোন দেওয়া যাবে না। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার পর ব্যবস্থাপনা কমিটি তখন হয়তো বিবেচনা করবেন লোন দেওয়ার জন্য। তবে আমরা যতটুকু আনঅফিশিয়ালি জানতে পেরেছি এটুকু সত্য যে এই মাল্টিপারপাস আগামী দিন কোনো লোন বা কোনো কার্যক্রমের মধ্যে কোনো সুদের কোনো অংশ রাখবে না। এতে করে ডেস্টিনি যে ঘোষণা দিয়েছে, জনাব রফিকুল আমিন ঘোষণা দিয়েছেন 2 কোটি ব্যক্তি ডেস্টিনির সাথে সম্পৃক্ত হবে। এই 2 কোটি মানুষই কম বেশি এখান থেকে মাল্টিপারপাসের আওতায় চলে আসবে, কারণ যেহেতু এখানে সুদের বিষয়টা নাই, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে যারা ডেস্টিনি 2000 লিমিটেড ভবিষ্যতে ব্যবসা করবেন, যাদের 1 সাইকেল কমিশন আসবে, এই 1 সাইকেল কমিশন আসলে এখান থেকে তাদেরকে সরাসরি 500 টাকার একটা শেয়ার দিয়ে দেওয়া হবে। তাহলে অটোমেটিকলি সে সদস্য হয়ে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে লভ্যাংশ সুবিধা যেটা বললাম, সবাইকে যারা বিশেষ করে যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত, মাল্টিপারপাস যারা সম্পৃক্ত আছেন, আপনারা মানে এখন তো একটা মানে এই যে ফ্যামিলি সাপোর্ট লোন যেটা দেওয়া হচ্ছে, ভবিষ্যতে আরো অনেক ধরনের লোন আসতেছে আপনাদের জন্য। কি লোন সেটা বলেছিলাম, একটা হচ্ছে আপনার এই যে আমার বাড়ি আমার খামার যে প্রজেক্ট, সেটাতে লোন দেওয়া হবে বিনা সুদে, প্রকল্প ঋণ যেটাকে বলা হয়। আর একটা ঋণ দেওয়া হবে যে ডেস্টিনিতে প্রায় যারা ডেস্টিনিতে যাদের টাকা নেই জয়েন করা ব্যবসা করার জন্য, তাদেরকেও টাকা দেওয়া হবে, সেটাও আসতেছে, সেই প্রকল্পগুলো চালু হবে। সুতরাং যারা বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্য, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় মানে সামনে আসতেছে। আপনারা শুধু একটু অপেক্ষা করুন, এটার কাজের মাধ্যমে প্রমাণ পাবেন। শুধু আমরা আপনাদেরকে মেসেজগুলো দিচ্ছি তা কিন্তু না, কাজের মাধ্যমে আপনাদের চোখের সামনে প্রমাণ পাচ্ছেন, ইতিমধ্যে আরো সামনে পাবেন। এবার আসেন মাল্টিপারপাস আইনগত বা প্রশাসনিক আপডেটগুলো কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে মাল্টিপারপাসের পক্ষ থেকে 11টা উপকমিটি করা হয়েছে। এই উপকমিটির মধ্যে অন্যতম একটা উপকমিটি হচ্ছে লিগ্যাল উপকমিটি, যারা আইনি বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এই আইনি বিষয়ের মধ্যে কি কি বলি একটু আপনাদের ধারণা জানা উচিত। যেমন
বিশেষ করে সিলেটে যে জায়গাটা আছে সেটা জায়গার মধ্যে মামলা আছে, সাভারে যে জায়গাটা আছে সেখানে আপনার প্রায় 125টার উপরে মামলা আছে সাসকো প্রপার্টিস লিমিটেডে। নিয়াজ জুট মিল যেটা, এটা সম্পর্কে আপনারা জানেন, এটারও ঝামেলা আছে। এরকম আপনার গাজীপুরে যে জায়গাটা আছে টি প্ল্যান্টেশনের জায়গাটা, সেটারও মামলা চলতেছে। এইরকম বাংলাদেশে অনেকগুলো জায়গার মধ্যেই এরকম মামলা চলমান আছে। এই যে দারুসালামে যেটা আছে, দারুসালামটা বললাম, এই যে পল্টন টাওয়ারের পাশে যেটা আছে, এইরকম প্রচুর সম্পদগুলো, এই যে সম্পদগুলো লিগেল যে বিষয়গুলো, লিগেল ডিপার্টমেন্ট পুরো দমে দিন রাত কাজ করে যাচ্ছে এবং আইনি ঝামেলাগুলা সেগুলা কিন্তু সমাধান করার জন্য কাজ করে যাচ্ছে। শুধু যে ঢাকার মধ্যে ডেস্টিনি নিয়ে ব্যস্ত বা ডেস্টিনি ঢাকার মধ্যে অফিস নিয়ে ব্যস্ত, মামলা নিয়ে ব্যস্ত বা কার্যক্রম নিয়ে ব্যস্ত, তা কিন্তু না। সারা বাংলাদেশে যে ডেস্টিনি মাল্টিপারপাসের নামে যে প্রচুর সম্পদ কিনা, এখন কাগজ বের হচ্ছে আর সম্পদ বের হচ্ছে, মানে কাগজ বের হচ্ছে, দলিল বের হচ্ছে আর সম্পদ বের হচ্ছে। সেই বিষয়ে কাজ করে যাচ্ছে এই লিগ্যাল টিম, লিগ্যাল উপকমিটি যেটা আছে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে সমবায় মন্ত্রণালয়ের সরকারি নিয়ম অনুযায়ী সকল কাজ পরিচালনা করছে, কিন্তু যেটা বললাম কিছুক্ষণ আগে। সোসাইটির এই আইনি বিষয়গুলো কাজগুলো করার জন্য ইতিমধ্যে জনাব রফিকুল আমিন প্রায় 20 থেকে 25 জনের মতো একটা লিগ্যাল টিম, আইনজীবীদের নিয়ে একটা লিগ্যাল টিম তৈরি করেছেন, যারা নিয়মিত বিভিন্ন সম্পদগুলো মানে আইনিভাবে দ্রুত যেন আমাদের দখলে নিয়ে আসা যায়, আমাদের আইনি কাজ সমাপ্ত করে যেন আমাদের মাল্টিপারপাসে দখলে যেন নিয়ে আসা যায়, সেই জন্য কাজ করছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী একটা বিরাট বড় প্যানেল, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, এরকম বিভিন্ন মানে সিনিয়র জুনিয়রদেরকে নিয়ে একটা বিরাট বড় একটা প্যানেল তৈরি করেছেন। লিগ্যাল ডিপার্টমেন্ট তো কাজ করছে বিশেষ করে বোর্ডের পক্ষ থেকে, এছাড়াও একটা লিগ্যাল প্যানেল তৈরি করেছেন। প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিয়েছেন যে আপনি কেরানীগঞ্জের গুলো দেখবেন, আপনি সাভারের গুলো দেখবেন, আপনি রাজশাহীর গুলো দেখবেন, আপনি রংপুরের গুলো দেখবেন, আপনি সিলেটের গুলো দেখবেন, সাভারের সাসকো দেখবেন, আপনি এইরকম পর্যায়ক্রমে কাজ করছে। কিন্তু এটা আপনারা যারা মাল্টিপারপাস যারা আসেন তারাই ভালোভাবে দেখতে পারেন, বলতে পারবেন। তো আমি এই বিষয়টা বললাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। সোসাইটির পক্ষ থেকে যারা সদস্য আছেন আপনাদের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই পদক্ষেপগুলো ধারাবাহিকভাবে আপনারা আরো জানবেন। ডেস্টিনি মাল্টিপারপাসের অডিট ও স্বচ্ছতা রিপোর্ট, আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, জনাব রফিকুল আমিন দায়িত্ব নেওয়ার পর থেকে সমবায় মন্ত্রণালয়ে ওনা যেই ডিরেকশন দিচ্ছেন, বিশেষ করে অডিট এবং সামনে এজিএম, সেই উপলক্ষে কাজ করছেন। সেই বিষয়টাকে যদি একটু বলি, ইতিমধ্যে একটা অডিট টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে অডিট করার জন্য, অ্যাকাউন্টস প্রিপেয়ার করার জন্য একটা মানে ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই কাজগুলো করছে। সম্পদের যে ভ্যালুয়েশন করার জন্য সেটা নিয়ে টিম কাজ করছে। অর্থাৎ এই যে আপনার মাল্টিপারপাসের অডিটের যে কাজগুলো, সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা ইন্ডিভিজুয়ালি দায়িত্ব দেওয়া হয়েছে। এটার বিষয়টা আমার বুকে বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনারা মাল্টিপারপাসের অফিসে আসলে আপনারা দেখতে পারবেন। ফখরুদ্দিন লিখেছেন কোন কোন জায়গায় মামলা ছাড়া আছে এবং কত বছর লাগবে সেগুলো নিষ্পত্তি করতে। আমি একটা বিষয় বলবো ফখরুদ্দিনের উদ্দেশ্যে, দেখুন আইনি ব্যাপারগুলা আসলে একটা লম্বা প্রসেস প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়। তবে এই বিষয়গুলো যেহেতু 12 বছর পর্যন্ত ছিল, এই বিষয়গুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্যই জনাব রফিকুল আমিন এই লিগ্যাল যে টিম, হ্যাঁ, আইনজীবীদের নিয়ে যে একটা বিরাট বড় আইনি সহায়তা করার জন্য যে টিম, সেই টিম দিয়ে কাজ করছে। সুতরাং এখন খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হবে আমরা বিশ্বাস করি। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে পূর্বে ডেস্টিনি মাল্টিপারপাসের স্বচ্ছতার মাধ্যমে, যেমন আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে অডিট এবং অ্যাকাউন্টসের যে কাজগুলা, এই বিষয়গুলা নিয়োগ সংক্রান্ত থেকে শুরু করে সকল কিছু। আমাদের সাথে আছেন গিয়াসউদ্দিন সবুজ, সাংবাদিক নারায়ণগঞ্জ থেকে, ধন্যবাদ আপনাকে। কুরশেদ আলম আছেন নয়ন দুবাই থেকে। দেখুন নির্বাচন থেকে শুরু করে যতগুলা কার্যক্রম হচ্ছে সবগুলো 2005 সালের পর থেকে, যেমন মাল্টিপারপাসের সকল অডিট, এর যে বিভিন্ন দাপ্তরিক বিষয়গুলো, এগুলো সবগুলা পত্রিকা দেওয়া হয়েছে। এই 8 এপ্রিল দায়িত্ব নেওয়ার পর থেকে, 8 এপ্রিলের আগ থেকে আমার দেশ, দৈনিক ডেস্টিনি, কালবেলা, ইত্তেফাক, বিভিন্ন পত্রিকায় এটা কিন্তু স্বচ্ছতার জন্য প্রতিনিয়ত পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে কাজগুলো করা হচ্ছে। সুতরাং এখানে আপনারা এই জিনিসটাতে নিশ্চিত পাবেন যে
মানে এখানে কোনো প্রশ্ন তোলা যাবে না, এরকম ভাবে কাজ করা হচ্ছে, সহজ কথা এক কথা বলা যায়। কারণ অধিদপ্তর যদি কোনো প্রশ্ন না তোলে, কারণ তারা যখন ভুল ত্রুটি পাবে তারা প্রশ্ন তুলবে, কাজে অধিদপ্তর আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, তারা খুব স্বচ্ছভাবে সহযোগিতা করছে, যেহেতু তারা যদি কোনো মানে কাজের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করছে না, সুতরাং মাল্টিপারপাস তার জায়গা থেকে সমবায় আইনের সকল আইন নিয়মকানুন মেনে কাজ করে যাচ্ছে, এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা আরেকটা ব্যাপার যদি বলি, তাহলে অডিটের স্বচ্ছতা এবং স্বচ্ছতার জন্য রিপোর্টও প্রকাশ করা হচ্ছে পত্রিকাগুলোতে। আমি বিদেশি বিনিয়োগকারীদের প্রশ্ন উত্তর পড়ব। ইতিমধ্যে দেখেন, আমরা আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু যদি জানাতে চাই, আমরা মানে আমাদের প্রধান নির্বাহী জনাব রফিকুল আমিন, এই যে আপনাদের বিনিয়োগকারী যারা আছেন বিভিন্ন বিষয়ে অনেক সময় জানতে চান, সেই বিষয়ে ইতিমধ্যে আপনাদের সোশ্যাল মিডিয়াতে কথা বলার জন্য, আপডেট তথ্য দেওয়ার জন্য দুইজনকে দায়িত্ব দিয়েছেন অফিসিয়ালি, যারা নাকি নিয়মিতভাবে এই আপডেট তথ্যটুকু দিয়ে যাচ্ছে। এবং যারা জুমে বা লাইভে যারা যারা দেখেন তারা জানেন। এছাড়া অফিসে আসার পর সেখান থেকে কিন্তু আপনার আপডেট তথ্য নেওয়ার মতো সুযোগ জায়গা আছে। এবং লাইভে দর্শকদের প্রশ্ন উত্তর পর্ব দেওয়ার জন্য ইতিমধ্যে জনাব রফিকুল আমিন, আপনারা জানেন, প্রতি সপ্তাহের শনিবারে পিএইচডি মিটিং করেন, সেইখানে পিএইচডিদের সাথে প্রতি সপ্তাহের আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন। 1000 উপরে হয়ে যায়, এখন আর মানুষ ঢুকতে পারে না। এরপরে মঙ্গলবার মাল্টিপারপাস সংক্রান্ত বিষয়ে উনি প্রশ্ন উত্তর পর্ব দেন, শুধু প্রশ্ন করবেন, উত্তর নেবেন কি কি বিষয়ে। এরপরে আরেকটা দিন উনি ফিক্স করেছে, সেটা হচ্ছে টি প্লান্টেশনের বিষয়ে। এবং আরেকটা দিন ফিক্স করেছে, সেটা হচ্ছে যারা কুশিয়ার জমা দিয়েছে, যারা বিভিন্ন সুপারের শেয়ার জমা দিয়েছে, তাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আরেকটা দিন ফিক্স করেছেন। তার মানে চিন্তা করে দেখেন, কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য সপ্তাহে প্রায় 4 দিনে উনি বিনিয়োগ করেছেন, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেন আপনাদের সার্ভিস দেওয়া যায়। এছাড়া ইঞ্জিনিয়ার শহীদ ভাই বিভিন্ন তথ্য দিচ্ছেন, আমরা চেষ্টা করছি আপনাদের দেওয়ার জন্য। তার মানে আপনাদের প্রশ্নগুলো উত্তর যেন সঠিকভাবে আপনারা পান। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনাদের যত ধরনের অভিযোগ আছে, সেই অভিযোগগুলো মাল্টিপারপাসের অফিসে প্রবেশ করার আগে পাশে অভিযোগ বক্স রাখা হয়েছে। আপনারা চাইলে মাল্টিপারপাসে যে কোনো বিষয়ে এখানে অভিযোগ করে আসতে পারবেন। ভবিষ্যৎ বিনিয়োগকারীদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জনাব প্রধান নির্বাহী এটা ইতিমধ্যে নিজেও করছেন, পাশাপাশি বোর্ডের যারা যারা আছে তাদেরকেও এই ব্যাপারে পরামর্শ দিচ্ছেন যে ভবিষ্যতে যেন বিনিয়োগকারীদেরকে পূর্বেও যেভাবে সকল কিছু বিষয়ে জানার জন্য এবং বিভিন্ন বিষয়ে মানে সহযোগিতা নেওয়ার জন্য, অগ্রাধিকার দেওয়ার জন্য, সেই বিষয়টা উনি নিজেও করছেন। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে এবং অফিসে যারা বিভিন্ন দায়িত্বে যারা যারা আছেন তাদেরকেও সর্বাত্মক দিক নির্দেশনা প্রদান করেছেন। সদস্যদের মোট সংখ্যা এবং সাম্প্রতিক অর্জন যদি বলি, তাহলে আমরা একটা বিষয় বলবো যে নিয়মিতভাবে হালনাগাদের মাধ্যমে মানে হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে প্রচুর পরিমাণে বিনিয়োগকারীরা হালনাগাদ করছেন। তাদের অ্যাকাউন্ট দীর্ঘ 12টি বছর বন্ধ ছিল, এখন এটা সচল করতে হবে। আপনি যাই কিছু করেন না কেন, আপনি টাওয়ার প্যাকেজ ক্রয় করেছেন, এখন এই টাওয়ার প্যাকেজের টাকা আপনি যদি আপনি এখান থেকে মনে করেন যে উঠিয়ে নিয়ে যাবেন, আদালত থেকে নির্দেশনা আসে, তখন উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি চিন্তা করেছেন যে আদালত থেকে নির্দেশনা আসছে, এখন টাকা দেওয়া শুরু করেছে, তাহলে আপনাকে আসতে হবে। আসলে টাকা কিন্তু আপনাকে নেওয়ার জন্য অবশ্যই নিতে পারবেন, তার আগে আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে। আপনার অ্যাকাউন্টটা হালনাগাদ যেটাকে বলা হয়, তথ্য সকল কিছু আপডেট করতে হবে। তাহলে তখন কেন করবেন, এখন করেন, কারণ এখন তো করতে হবে। সামনে এজিএম আসতেছে, এজিএমে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকের হালনাগাদটা করতে হবে। হালনাগাদ ছাড়া কিন্তু এজিএমে অংশগ্রহণ করতে পারবেন না। এটা যদি বড় কোনো একটা হল রুমে হয়, সেক্ষেত্রে যারা যারা হালনাগাদ করেছে তাদেরকে মাল্টিপারপাসের কর্তৃপক্ষ সেখান থেকে তাদের একটা মানে ইয়াতে হলরুমে প্রবেশ করার জন্য একটা হয়তো বা একটা এন্ট্রি দিবে, টিকিট দিবে, টোকেন দিবে, যেটাই বলি না কেন। যাদের হালনাগাদ হয়েছে তারাই শুধু অনলাইন থেকে পাবে। কাজে হালনাগাদটা জরুরিভাবে করতে হবে সবাইকে। এবং নতুন বিনিয়োগে এগিয়ে যাচ্ছে পুরাতন বিনিয়োগকারীরা। আমি সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আপনার পুরাতন যারা বিনিয়োগকারী আছে, পুরাতন বিনিয়োগকারীরা তাদের শেয়ার বৃদ্ধি করার জন্য এখন এই আপডেট তথ্যটুকু পাচ্ছে। তারা চিন্তা করছে এরকম যে আমি যদি এখন টাকা ফেরত নেওয়ার চেষ্টা করি আদালত থেকে নির্দেশনা আসার পর, তাহলে আমি তো আসল টাকার চেয়ে কম পাবো।
আর যদি আমার টাকাটা এখানে থাকে তাহলে তো আমি লভ্যাংশ পাবো সামনে, এবং যদি প্রতিষ্ঠান যদি এখান থেকে ইয়া দেয় কি বোনাস শেয়ার দেয়, তাহলে আমি বোনাস শেয়ারও তো পাবো। এখন অনেকে চিন্তা এইভাবে, শুধু চিন্তা নাই, অনেকে কিন্তু এই শেয়ার বৃদ্ধি করছে। কেউ চিন্তা করছে এরকম যে আমি আমার শেয়ার ছিল 2000 টাকা, আমি এটাকে 10,000 টাকা করে ফেলি। আবার কেউ ছিল 5,000, সে চিন্তা করতেছে 50,000 টাকা করে ফেলি। সুতরাং এই জিনিসটার মধ্যে সবার মধ্যে আগ্রহ কেন? কারণ মাল্টিপারপাস যে সম্পদ বৃদ্ধি পেয়েছে আপনারা সকলেই জানেন। কারণ আদালতের দুদকের মামলা অনুযায়ী, দুদক যে মামলা করেছে সেখানে তারা দেখিয়েছে যে এই 8.5 লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে ডেস্টিনি মাল্টিপারপাস টাকা সংগ্রহ করেছে 1901 কোটি টাকা। তাহলে 1901 কোটি টাকা টোটাল সংগ্রহ করেছে, এটা দুদকের অভিযোগ। তাহলে চিন্তা করে 1901 কোটি টাকার এগেইনস্টে ডেস্টিনি মাল্টিপারপাসের 24টা প্রতিষ্ঠান। আর সম্পদের কথা চিন্তা করে, সম্পদের হিসাব আজকে বলবো না। সুতরাং লাভটা পাগলের লাভ, পাগলেও বুঝে নিজের লাভটা, সরি কেউ অন্যভাবে নিয়েন না। তাহলে এই জন্য যারা পুরাতন যারা শেয়ার হোল্ডার আছেন তারা নিয়মিতভাবে এখন শেয়ারটা কম বেশি করে বৃদ্ধি করার চেষ্টা করছেন, সামনে আরো হবে। অনেকে পুরাতন শেয়ার কিনে নিচ্ছেন, কারণ নিলেই তো লাভ। আর যারা ফেরত নিবে আদালতের নির্দেশনা আসার পর, তারা পুরাদমে লস করবে কিন্তু এটা। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনাদের জানা দরকার, এই যে সমিতির যে আইন আছে, এই আইন অনুযায়ী শেয়ার কখনো ফেরত নেওয়ার কোনো অপশন নেই। আপনারা এটা পড়লে বুঝতে পারবেন, শেয়ার ফেরত নেওয়ার কোনো অপশন নেই। শেয়ারটা হস্তান্তর হয়, একজনের কাছ থেকে আরেকজন হস্তান্তর হয়। আপনি শেয়ার ক্রয় করেছেন, আপনি আরেকজনের কাছে আপনার শেয়ারটা কি করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন। বাট মাল্টিপারপাস ফেরত নেওয়ার কোনো অপশন নেই। সুতরাং এখান থেকে আমরা এই জিনিসটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতে পারছি যে এখান থেকে যারা বিনিয়োগের সংখ্যাটা মানে বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ছে, কারণ বিনিয়োগকারীদের মধ্যে এই একটা আস্থা চলে আসছে যে না, মাল্টিপারপাস একটা আমাদের স্থায়ী প্রতিষ্ঠান। আগামী দিনে এই মাল্টিপারপাসের মাধ্যমে কম বেশি প্রায় মাল্টিপারপাস ডেস্টিনির মাধ্যমে কম বেশি প্রায় 1 কোটি মানুষের নিয়মিত একটা হ্যান্ডসাম একটা ইনকামের ব্যবস্থা করা হচ্ছে, কম বেশি প্রায়। যদিও ডেস্টিনির মাধ্যমে 2 কোটি ব্যক্তি ডেস্টিনির ফ্রি জয়েন করার সুযোগ রাখছে, এখানে এখন 45 লাখ আছে, আর 1,55,00,000 ব্যক্তিকে ডেস্টিনির সাথে সম্পৃক্ত করার সুযোগ থাকবে। তবে কোনো টাকার মাধ্যমে না, একদম ফ্রি, কোন টাকা লাগবে না জয়েন করতে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে যারা বিনিয়োগকারী যারা আছে, তারা এখন এখান থেকে সবার মধ্যে একটা আস্থা চলে আসছে মাল্টিপারপাসের প্রতি। প্রতিষ্ঠানের বর্তমান অর্জন কার্যক্রমকে মাইলস্টোন হিসেবে দেখছে বিনিয়োগকারীরা একদম সঠিকভাবে। মাল্টিপারপাস নিয়ে যাদের মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ তত্ত্ব বা বিভিন্ন প্রশ্ন ছিল, এখন এই প্রশ্নগুলো আস্তে আস্তে কমতে এখন কিন্তু শূন্যের কোটায় চলে যাচ্ছে প্রায়। যারা নেগেটিভ বলছে তারা কিন্তু সব মানে ডেস্টিনি মাল্টিপারপাসের মানে টোটাল আপডেটগুলো জানে না, তাদের জানা নেই। যেহেতু অডিট হচ্ছে, এজিএম হবে, সুতরাং একদম সঠিক তথ্যটুকু আগামী জুন জুলাই আশা করা যাচ্ছে যে সকল বিনিয়োগকারী একদম সঠিক একটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে একদম একটা তথ্য পেয়ে যাবে মাল্টিপারপাসের। সেটা বর্তমান ব্যবস্থাপনা কমিটি সেভাবে কাজ করছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা লাইভের দেখতে লাইভে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ও বার্তা, আজকে লাইভের যে বিষয়টি আমরা এরপরে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন উত্তরটা একটু দিয়ে তার বাকি বিষয়টা আলোচনা করতে চাই। মল্লিক সাইফুজ্জামান প্রশ্ন করেছে, আমার তো প্রতিটা শেয়ারে কিনেছিলাম 500 টাকা করে, কিন্তু বর্তমানে সম্পদের মূল্য বৃদ্ধি হয়েছে, রাইট? সেক্ষেত্রে প্রতিটা 500 টাকার শেয়ারের বর্তমান মূল্য কত হয়েছে? এই মুহূর্তে মূল্য কত হয়েছে সেটা বলা সম্ভব হবে না, কারণ যেহেতু এখনো অডিটও হয় নাই, এজিএমও হয় নাই। সুতরাং এই মুহূর্তে কত মূল্য হয়েছে সেটা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, ডেস্টিনি মাল্টিপারপাসের যে সম্পদ আছে, দুদক যে অভিযোগ করেছে 1901 কোটি টাকা যে সম্পদ ক্রয় করা হয়েছে, এই সম্পদের বর্তমান বাজার মূল্য কম বেশি প্রায় 3 গুণ হবে। তার একটা এক্সাম্পল বলি, যেমন আনন্দচন্দ্র সিনেমা হল আমরা যতটুকু জানি যে 65 কোটি টাকাতে ক্রয় করা হয়েছিল, এখন এটার মূল্য কত আপনারা নির্ধারণ করবেন। এরকম
আছে রাজশাহী বর্ণালী সিনেমা হল, যেটা প্রায় 14 বা 16 কোটি টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল, এটার মূল্য কত এখন একটু চিন্তা করে দেখেন। এরকম খুলনাতে আছে মেডিকেল কলেজ করার জন্য 9 একর 7 একর জায়গা নেওয়া হয়েছিল, 7 একর 9% মেইন রোডের পাশে। এই জায়গাটার মূল্য এখন কত হয়েছে একটু চিন্তা করেন। তো এরকম সারা বাংলাদেশে, যেমন এই যে আমি যেখানে বসে আছি এই বিল্ডিং এর 14 তলায় পুরা ফ্লোর 11,000 স্কয়ার ফিট পুরো জায়গাটা ক্রয় করা হয়েছে। মাল্টিপারপাস যে অফিসে আছে সে অফিসে শুধুমাত্র 3,000 স্কয়ার ফিট করে এই ফ্লোরগুলা ক্রয় করা হয়েছিল, এখন 14,000 টাকা স্কয়ার ফিট। তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে চিন্তা করেন। তাহলে যেই মাল্টিপারপাসে 1901 কোটি টাকার বলা হয়েছে, দুদক বলছে, অভিযোগ করছে 1901 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে, ধরে নিলাম 1901 কোটি টাকাই, কমিশন আপনারা যা পেয়েছেন সেটা বাদ দেওয়ার তো সুযোগ নেই, তারপর বললাম, তাহলে এটা সম্পদ বেড়েছে 2 থেকে 3 গুণ বেশি। কাজে 500 টাকা শেয়ারে যেটা বলেছেন, আপনার প্রশ্নটা অবশ্যই যৌক্তিক এবং এটা অবশ্যই বুঝতে পারছেন কত বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, প্রশ্ন করেছেন একজনে, আল্লাহ আশরাফুল আমিনের সম্বন্ধে কিছু বলেন। ভাই, আমরা এইগুলা বলে শুধু গুনাহ কামানো ছাড়া কোনো উপায় হবে না। উনি ওনার মতো কাজ করে যাক, ওনার বিষয় নিয়ে আমরা কথা বলে সময় নষ্ট করতে চাই না। কারণ জনাব রফিকুল আমিন যে কাজ করছে বিনিয়োগকারীদের জন্য, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য, আপনারা সেই দিকে শুধু ফোকাস দেন, সেভাবে শুধু সহযোগিতা করেন। আমরা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বার্তা নিয়ে সোসাইটির দীর্ঘমেয়াদী ভিশন, আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে সমিতির দীর্ঘমেয়াদী যে ভিশনের কথা বলেছিলাম, ইতিমধ্যে আমরা বলেছি। আচ্ছা, এমডি পল্লব সরকার বলেছেন বোনাসের কত % দেওয়া হতে পারে, এটাও এখন বলা যাচ্ছে না, তবে আমরা আশাবাদী এবং যতটুকু আনঅফিশিয়ালি শুনেছি হয়তো বা এমনও হতে পারে 50% দেওয়া হতে পারে, 100% হইতে পারে, এটা এখন কিছু বলা যাচ্ছে না, তবে কম হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই যে লং টাইম কিছু ভিশন নিয়ে কাজ করছে মাল্টিপারপাস, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে প্রতিটা গ্রামে 64,000 গ্রাম আছে, 68,000 গ্রাম আছে, এই 68,000 গ্রামে ডেস্টিনি মাল্টিপারপাসে যারা সভ্য, তারা স্বামী স্ত্রী থেকে শুরু করে সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেই সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। ব্যবসায়ীরা যেন ব্যবসায় যেন সঠিকভাবে বিজনেস করতে পারেন, সেটা নিয়ে কাজ করা হচ্ছে। যারা বেকারদের জন্য ব্যবস্থা করা হচ্ছে, যারা চাকরিজীবী তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই যে অনেকেই এই 12 বছরে, এই 12টি বছর অনেকে নিজে বাড়ি বিটা বিক্রি করে বাড়িতে যেতে পারে না, আবাসন তাদের বাড়িঘর নেই, আজকে ভাড়া বাসায় থাকতে হয়। তারা যেন নিজেরা প্রত্যেক এই মাল্টিপারপাসে সকল সভ্য যেন, প্রত্যেকটা সভ্য যেন প্রত্যেকে যেন একটা নিজস্ব আবাসন স্থল হয়, সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে ভাড়ার টাকায় তারা ফ্ল্যাট ক্রয় হবে তাদের। জনাব রফিকুল আমিন এই কিছু প্ল্যান নিয়ে আগাচ্ছেন। একজন প্রশ্ন করেছে শামসুল আলম, কক্সবাজার হোটেলটা পরিত্যক্ত অবস্থা আছে, এটা নিয়ে কি আজও কোনো কাজ করার সম্ভাবনা আছে কিনা একটু জানাবেন। 100% আছে। আমি আপনার শামসুল আলমের উদ্দেশ্যে বলবো, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। এই কক্সবাজার হোটেলটা 2026 সালে এটাকে অপারেশনে যাওয়ার জন্য, এটাকে কার্যক্রম শুরু করার জন্য ইতিমধ্যে প্রস্তাবিত বোর্ড গঠন করা হয়েছে এবং এই বোর্ডের কার্যক্রম তারা শুরু করে দিয়েছেন। তারা এটাকে পুরো রানিং করার জন্য এবং বেস্ট এয়ার বিমান কোম্পানি থেকে শুরু করে, কক্সবাজার হোটেল থেকে শুরু করে সকলগুলো 24টা প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো এবং এয়ার ডেস্টিনি কিন্তু চালু করার কাজ চলতেছে, হয়েছে। গত মিটিংয়ে এয়ার ডেস্টিনি ব্যাপারে সিদ্ধান্ত আসছে। এয়ার ডেস্টিনি টিকেটিং এর জন্য, সেটার জন্য অফিসও নেওয়ার জন্য মোটামুটি কথা বলা হয়েছে অলরেডি। এয়ার ডেস্টিনি, এয়ার সিস্টেম, টোটাল কি বলবো, আর কোনোটা বাকি নেই। তো আমরা এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। সোসাইটির পক্ষ থেকে দীর্ঘমেয়াদী সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যান যেটা বললাম, আবাসন ব্যবস্থা, আবাসন সংকট যেটা আছে, যারা জীবনে কোনোদিন একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখতে পারেন নাই,
আপনারা যেন সেই ফ্ল্যাটে থাকতে পারেন। দীর্ঘমেয়াদী একটা লং টাইম প্ল্যান নেওয়া হয়েছে। এটা আমি বিশ্বাস করি এই মাল্টিপারপাসের সাথে ডেস্টিনির সাথে দুঃসময় যারা যারা ছিলেন, সুসময় যারা যারা ছিলেন, আপনাদের জন্য চমৎকার একটা বিষয় আসতেছে। এটা পুতলা খেলা না যে একটা কোম্পানি করলাম, ভালো লাগলো না, বন্ধ করে চলে আসলাম, আবার শুরু করবো আরেকটা ইসা। এটা রফিকুল আমিন করেন নাই। রফিকুল আমিনের জীবদ্দশায় এই ইতিহাস নেই। উনি যেটাতে হাত দিবেন, যদি লসও হয় সেটাই করবেন উনি। কারণ যেহেতু উনি ভদ্রলোকের এক কথা মনে আছে আপনার 2012 সালের আগে, হ্যাঁ সময়ের স্বল্পতার জন্য অনেক সময় এটাকে আপডেট করতে হয়, বাট সেটা হবে, এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বোর্ডের বার্তা। বিনিয়োগকারী যারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস এটুকু বললাম যে আপনারা ডে বাই ডে এখন সকল আপডেট তথ্য কি বলবো, লাইভে কি বলার কিছু আছে, কি বলবো, কতটুকু বলবো, কারণ শনিবার পিএইচডি মিটিং হয় জনাব রফিকুল আমিন স্যার টোটাল আপডেট তথ্য দেন। এমডি স্যার রফিকুল আমিন স্যার তথ্য দিলে আর কিন্তু তথ্য প্রয়োজন হয়। যদি অনেকে হয়তো লাইভে যেতে পারেন না, মানে জুমে ঢুকতে পারেন না, সেই জন্য জানতে পারছেন না, সেই জন্য বিকল্প ব্যবস্থা রাখা আছে। 2 নাম্বার হচ্ছে সপ্তাহে আরো 3 দিন আলোচনা হয়। একদিন মাল্টিপারপাসের প্রশ্নোত্তর পর্ব, একদিন টি প্ল্যান্টেশনের, একদিন D2K সুপার, এগুলো নিয়ে আলোচনা হয় স্বপ্ন শহর। ঠিক আছে, সুতরাং অনেক ধরনের আপডেট তথ্য আছে বোর্ডের পক্ষ থেকে সকল বিষয়গুলো। আর ইঞ্জিনিয়ার শহীদ ভাই তো লাইভে কথা বলছেন, আমি কথা বলছি, সুতরাং আপনারা আপডেট তথ্যটুকু নিয়মিত পাচ্ছেন, আরো পাবেন ইনশাল্লাহ। আস্থা উন্নয়ন ও স্বচ্ছতার প্রতিশ্রুতি। আমরা এইটুকু বলি 8 এপ্রিল থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে অফিসিয়ালি যারা যারা কাজ করছে কোনো জায়গায় ত্রুটি থাকবে এমন কোনো কাজ করা হচ্ছে না ইনশাল্লাহ, এটা বলতে পারি। কারণ পুরো কাজটাকে ডিরেকশন, মনিটরিং, দিক নির্দেশনা, মানে বিশেষ করে বিভিন্ন কি বলে এটাকে প্ল্যানিং, এই সকল কিছু যেই মাল্টিপারপাস যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা তিনি ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন, এই প্রতিষ্ঠান যিনি লম্বা একটা সময় পরিচালনা করেছেন, তিনি বিভিন্ন বিষয়ে এই বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে এই কাজগুলো করে যাচ্ছেন, নির্দেশনা প্রদান করছেন, প্ল্যানিংও করছেন, প্ল্যান বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। তো আপনারা আস্থা এবং স্বচ্ছতা যে বিষয়টি বললাম, নিশ্চিত ইনশাল্লাহ আপনারা ভালো কিছু সামনে পাচ্ছেন এবং পাবেন, সেটা আশা করি। সেই আশা রেখে আমি শেষ করব। যারা যারা লাইভে ছিলেন, এমডি আমানুল্লাহ, মোহাম্মদ আমানুল্লাহ, আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। অনেক আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের সাথে অনেক বিষয়গুলো শেয়ার করেছেন, আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা। আজকে আর কথা বলবো না, যেহেতু আমাদের আজকে লাইভে এরপরে আর আমাদের আরেকটা মিটিং আছে, আপনাদের পরবর্তী লাইভে আপনাদের সাথে আবার যুক্ত হব, আবার অনেকগুলো বিষয়ে কথা বলবো। অনেকেই প্রশ্ন করছেন, আসলে প্রশ্নের সব উত্তর দেওয়াটা আসলে সময় হয়ে ওঠে না। যদি প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা আলোচনা করা সম্ভব হবে না। হ্যাঁ, উমর ফারুক প্রশ্ন করেছেন বৈশাখী টেলিভিশনে অন্যের তত্ত্বাবধানে চলে গিয়েছে, এটা বিষয় সম্পর্কে আমি বৈশাখীর যেহেতু মালিক পক্ষ না, সুতরাং এই বিষয়ে আমি কোনো ব্রিফ করতে পারবো। তবে এইটুকু বলতে পারি, যারা বৈশাখী নিয়ে এরকম ভাবে এই কাজগুলা করছে তারা ডেস্টিনির ভালো চায় না, 45 লক্ষ বিনিয়োগকারী স্বার্থ ভালো চায় না, তারা শুধু নিচের আখের গোছানো গোছাইতে চায়। এক কোম্পানি থেকে 12টা বাজায় দিয়ে বন্ধ করে দিয়া এখন আবার আসছে ডেস্টিনিতে, এটা আপনার বুঝতে বাকি নেই। দৃশ্যমান বলেন, দৃশ্যমান দেখার মতো কি হচ্ছে। তো বৈশাখী নিয়ে আমি আইনি বিষয় যেহেতু ডিল করি না, আর আমি যদি বৈশাখীর কেউ না, সেই জন্য কথা বলতে পারছি না। মাল্টিপারপাসের যেহেতু অনুমতি সাপেক্ষে যেহেতু বলার সুযোগ পেয়েছি, সেই জন্য আপনাদের সাথে আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করেছি। বৈশাখী যারা যারা আছেন তারা কথা বলবেন, যারা যারা এই বিষয়ে দেবেন। ডেস্টিনি যারা যারা আছেন তারা ডেস্টিনি বিষয়ে কথা বলবেন, আপডেট দিবেন। আপডেট কি দিবেন ডেস্টিনি জানেন? যারা কাজ করছে তারা দালাল, তারা বাটপার, তারা গালিগালাজ হবে, রফিকুল আমিন প্রতারক, বিশ্বাসঘাতক, বিভিন্ন ধরনের, শুধু এইটুকু হইলে শুধু আপডেট। ঠিক আছে, তো এইটুকু কতটুকু যাবে আপনারা যা ভালো করে জানেন। ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। দিলীপ দেবনাথ, হাসান ভাই কেমন আছেন? মাল্টিপারপাসে পুরো কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা আছে না?
কোনো আইনি বাধা নেই। আইনি বাধা থাকলে তো অবশ্যই সমবায় অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করার জন্য কমিটি গঠন করে দিত না। ঠিক আছে, সকল প্রকার কার্যক্রম করার জন্য সহযোগিতা তারাই করছেন। আচ্ছা, এমডি শাহাবুদ্দিন স্যার, সিলেটের যে জায়গাটা ডেস্টিনি ক্রয় করা ছিল, এটা জায়গাটা কি মামলা আছে নাকি স্যার কি? হ্যাঁ, এটার জায়গাটার মামলা আছে, মামলা চলমান আছে। ঠিক আছে, বৈশাখী টিভির নাম চেঞ্জ করে ডেস্টিনি টিভি রাখা উচিত, মল্লিক আসিটি বলেছেন। আমি এটা সম্পর্কে কথা বলতে পারবো না, এটা মনে হয় সংশোধন মানে নাম রাখা সম্ভব হবে না। জ্যোতিষ রয়, অ্যাকাউন্ট খুলে না দিলে কি আগামী জুলাই মাসে আমরা শেয়ারের লভ্যাংশ ফেরত পাবো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই বিষয়টা অধিদপ্তরে যারা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে, তারা যেহেতু আমাদের সাথে সময় দেন, আমরা ডেস্টিনি ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানার চেষ্টা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কোনো ভুলভাল তথ্য বা আবেগের তথ্য দিতে রাজি না। ইউসুফ আলী, দৃষ্টিদের কাছে কি স্বপ্ন শহরে ফ্ল্যাট বিক্রয় করা যাবে? ও, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ইউসুফ আলী প্রশ্ন করেছেন, স্বপ্ন শহরের ফ্ল্যাট ডেস্টিনির সদস্য ছাড়া কারো কাছে, বাহিরে কারো কাছে বিক্রি করা যাবে না, বর্তমান সিদ্ধান্ত। আর এটা বিক্রি করার জন্য যারা এসি হিসেবে কাজ করবেন তারা ডেস্টিনির সদস্য ছাড়া কি করতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব চমৎকার প্রশ্ন করেছেন ফখরুদ্দিন। আসসালামু আলাইকুম বস, আমার অনেক ডিস্ট্রিবিউটর বিদেশে থাকেন, তারা বিনিয়োগ করেছেন শেয়ার প্যাকেজে মাল্টিপারপাসে। এখন আমি কি তাদের গুলা হালনাগাদ করতে পারবো কি না? আমি থাকলে একটু থাকলে, হ্যাঁ, আপনি হালনাগাদ করতে পারবেন, দেশে বাইরে থাকলে হালনাগাদ করতে পারবেন। স্যার, ভালো কিছু খবর দেন, একটু লাইভটা দেখবেন সেকান্ত সরকার, তাহলে পাবেন। হ্যাঁ, আমরা আর দেরিকাইতে করছি না। যারা কষ্ট করে সময় দিয়েছেন সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার কথা হবে আগামী সপ্তাহে। আজ এই পর্যন্তই। সমবায়ের মাধ্যমে সকলে উপকৃত হবেন। মাল্টিপারপাস আপনাদের আস্থার প্রতীক হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। জনাব রফিকুল আমিন মাল্টিপারপাসকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছেন, শুধু সময়ের অপেক্ষা। আপনার সকলে মাল্টিপারপাসের সাথে থাকুন, জনাব রফিকুল আমিনের সাথে থাকুন। ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।